বিদেশে পাচার করেছে। জনগণ যখন গণধোলাই দিতে যায় তখন পুলিশ এসে বাঁচিয়ে ফেলে, তখন আর্মি এসে বাঁচিয়ে ফেলে। এই ফজলে রাব্বিকে কিন্তু পুলিশ এসে সেভ করে ফেলেছে এবং জামাতের যে আমি পঞ্চগড়ের জেলা তিনি এসে পুলিশ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমার কথা হচ্ছে এই সকল টোকাইদেরকে এত নিরাপত্তা কেন? এরা বাংলাদেশের সাধারণ জনগণকে নিরাপত্তা দিচ্ছে না, নিরাপত্তাহীনতায় ভুগাচ্ছে। তারা নিজেরা নিরাপত্তা নিচ্ছে, পুলিশের এবং জামাতের আমির এই ফজলে রাব্বিকে সিস্টেমেটিক বা পুলিশ থেকে ছাড়িয়ে নিয়েছে। সে আরেকজনের ঘর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করবে, তার ঘর বাড়িতে হামলা করবে, মানুষকে আঙ্গুল চুষবে, গণধোলাই দিয়ে তাদেরকে মেরে ফেলা উচিত। বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আসুক যারা আমেরিকার কথা শুনবে। সেজন্যই জামায়াতকে চেয়েছিল দেশটি। ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার স্বার্থে পশ্চিমা দুনিয়ার যে কোনো কথা শুনতেই প্রস্তুত ছিল জামায়াত। কিন্তু বাংলাদেশের ভোটাররা, বিশেষ করে নারী ভোটাররা হতাশ করে দলটিকে। দশকের পর দশক রাজনীতি করেও ইসলামী দলগুলোর নারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। নারীর ক্ষমতায়ন প্রশ্নেই এই দলগুলোর সাথে অন্যদের মতবিরোধ তৈরি হয়। খামেনির ইরানকেও কিছুদিন আগেই এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে তেহরানের রাস্তায় ঠিকমতো হিজাব না পরার অপরাধে মাহসা আমিনী নামে 22 বছরের তরুণীকে পিটিয়ে হত্যা করে ইরানি পুলিশ। এর প্রতিবাদে স্কুল কলেজের ছাত্রীরা সহ লাখ লাখ তরুণ তরুণী রাস্তায় নেমে আসে। জামাত এমপিদের ব্যর্থ করে দিতে বিএনপি সরকার ষড়যন্ত্র করছে। দেখেন, এখানে মাত্র এই 15 দিন হতে না হতেই সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছে যে জামাত এমপিরা কি আর বিএনপি এমপিরা কি। জামাত এমপিদের দেখে মানুষ সেই খোলাফায়ে রাশেদার যুগের কথা স্মরণ করছে। সরকারি দল বিএনপি জামাতকে ডেপুটি স্পিকারের পদটি অফার করেছে। একটি মামু ভাগনা নির্বাচন হয়েছে, আমরা সকলেই অবগত আছি। আর সেই নির্বাচনের মধ্যে বিএনপি ক্ষমতায় এসেছে, আমরা সকলেই জানি। বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা মনে করেছি এই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টোকাই সমন্বয়কদের আস্ফালন কমে যাবে, তারা জায়গায় জায়গায় গণধোলাই খাবে। ঠিকই তারা 12 ফেব্রুয়ারি পরবর্তী সময় জায়গায় জায়গায় গণধোলাই খেয়েছে, তারপর তাদের আস্ফালন কমে নাই। গত 1-2 দিন আগে পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বি এই টোকাই সমন্বয়ক আওয়ামী লীগের এক নিরীহ কর্মীকে মারার জন্য তার বাড়ি ঘেরাও দিয়েছে। সেখানে গিয়ে যখন সিনক্রেট করা শুরু করে দিয়েছে, এলাকার লোকজন যখন তাকে জিজ্ঞেস করছে এরকম করছেন কেন, সে বলছে আওয়ামী লীগের ওই কর্মী নাকি তাকে ফেসবুকে হত্যার হুমকি দিয়েছে, সেই কারণে তাকে তুলে নেওয়ার জন্য এসেছে, মারার জন্য এসেছে। কিন্তু সেটা তো পারেনি, বরং এলাকার যত সাধারণ জনগণ আছে এবং বিএনপি আওয়ামী লীগ একত্রিত হয়ে এই টোকাই ফজলে রাব্বিকে গণধোলাই দেওয়ার জন্য ভালোভাবে সংগঠিত হয়েছে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে অনেক কষ্টে সেখান থেকে সে বেঁচে ফিরে, তা না হলে গণধোলাই দিয়ে এলাকার জনগণ জনরোষে সে মারা যেত। তার পরিচয় শুধু সমন্বয়ক না, সে একজন জেলা শিবিরেরও ছাত্র অধিকার বড় একটি পদে আছে এই ফজলে রাব্বি। তার মানে চিন্তা করুন, টোকাই সমন্বয়কদের মধ্যে প্রত্যেকটা জেলার মধ্যে যত সমন্বয়ক আছে তার মধ্যে 70 থেকে 80% হচ্ছে শিবিরের পদধারী কর্মী। তারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছায়ার তলে গিয়ে সমন্বয়ক সাথে সারা বাংলাদেশে জঙ্গি হামলা করেছে এবং 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা করেছে। বিভিন্ন জায়গায় শুধু জঙ্গি হামলা করা নাই, বিভিন্ন ধরনের জঙ্গি হামলা চালিয়ে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে হত্যা করেছে। 5 আগস্ট আগেও তারা পুলিশ হত্যা করেছে, 5 আগস্ট তারা পুলিশ হত্যা করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা লুটপাট করেছে, সকল জায়গায় তাদের হাত আছে। এবং বড় বড় যত ব্যবসায়ী আছে সকল ব্যবসায়ীকে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে। আপনারা খবর নিয়ে দেখুন, পঞ্চগড় এই জেলা সমন্বয়ক যে আছে ফজলে রাব্বি, তার ব্যাংক অ্যাকাউন্ট দেখবেন সেও 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, সে একজন জেলা সমন্বয়ক হওয়ার পরে। শুধু তাই নয়, একজন সমন্বয়ক এই কালা হাসনাত রাফিনাকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে, সে চট্টগ্রামের কেউ না, চট্টগ্রামের বন্দর থেকে সে শুধু 37 কোটি টাকা মেরে দিয়েছে। এরকম সারা বাংলাদেশে যত সমন্বয়ক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা হবে সকলের টাকা অ্যামাউন্ট হিসাব করলে, তারা এই টাকা বাংলাদেশের মানুষের থেকে চুষে নিয়ে মেরে দিয়েছে, বড় বড় ব্যবসায়ীদের থেকে চুষে নিয়ে মেরে দিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ যখন গণধোলাই দিতে যায় তখন পুলিশ এসে বাঁচিয়ে ফেলে, তখন আর্মি এসে বাঁচিয়ে ফেলে। এই ফজলে রাব্বিকে কিন্তু পুলিশ এসে সেভ করে ফেলেছে এবং জামাতের যে আমি পঞ্চগড়ের জেলা তিনি এসে পুলিশ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমার কথা হচ্ছে এই সকল টোকাইদেরকে এত নিরাপত্তা কেন? এরা বাংলাদেশের সাধারণ জনগণকে নিরাপত্তা দিচ্ছে না, নিরাপত্তাহীনতায় ভুগাচ্ছে। তারা নিজেরা নিরাপত্তা নিচ্ছে, পুলিশের এবং জামাতের আমির এই ফজলে রাব্বিকে সিস্টেমেটিক বা পুলিশ থেকে ছাড়িয়ে নিয়েছে। সে আরেকজনের ঘর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করবে, তার ঘর বাড়িতে হামলা করবে, মানুষকে আঙ্গুল চুষবে, গণধোলাই দিয়ে তাদেরকে মেরে ফেলা উচিত। তোমাদেরকে ফেসবুকের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যার হুমকি দিচ্ছে, কেন দিচ্ছে? সবাইকে তোমাদেরকে হত্যা করতে পারবে? তাহলে তুমি কতজনের ঘর বাড়িতে গিয়ে হামলা চালাবে? তোমরা ডেইলি মানুষ হত্যা করছো, ডেইলি মব করছো, ডেইলি মানুষকে মেরে ফেলার হুমকি দিচ্ছ, মেরেও ফেলছো, সেটা কিছু হচ্ছে না। ফেসবুকের মধ্যে একজন কমেন্ট করছে হত্যার হুমকি দিয়েছে, তুমি তার বাড়িতে গিয়ে হামলা করবা? মবের মুল্লুক, তোমরা তো মবের মুল্লুক বানিয়ে কিন্তু সারা বাংলাদেশকে। তোমাদের জোর আছে, তোমরা যা ইচ্ছে তা করছো। এখন বিএনপি ক্ষমতায়, তারপরও তোমরা ভয় পাচ্ছ না। কতটুকু তোমাদের আস্ফালন ঘটেছে? বাংলাদেশের এখন জঙ্গিবাদের আস্ফালন সর্বোচ্চ সীমায় আছে। তারা বিএনপি কে কোনোভাবে তোয়াক্কা করে না, কারণ বিএনপির দুর্বলতা তারা ভালো করেই জানে যে বিএনপি কে কোন জায়গায় আঘাত করতে হবে। বিএনপি বেশি বাড়াবাড়ি করলে বিএনপি চুপ হয়ে যাবে। অলরেডি দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর সালাউদ্দিন যিনি আছেন তিনি কিন্তু বলেছিল পুলিশ হত্যার বিচার হবে। যখন প্রেসার ক্রিয়েট তৈরি করা শুরু হয়ে গিয়েছে জামাত থেকে, এনসিপি থেকে, তখন আবার ঘুরে গিয়েছে তিনি এখন আর পুলিশ হত্যার বিচার করবেন। তার মানে তাদের দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে, তাদের অনেক দুর্বলতা আছে বিএনপি, সে জায়গায় হাত দিলে তারা চুপ হয়ে যায়। এখন দেখেন বুকফুলি এনসিপির
নেতারা ইত্যাদি বাড়ি করছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, জামাত শিবিরের নেতারা বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এ রাশমিকা মান্দান আমি হামজা তো বলেই দিয়েছে কুষ্টিয়ার এখন আর কোনো উপরালা নাই, আমি কুষ্টিয়ার উপরালা। কি ধরনের বক্তব্য চিন্তা করুন। হাতিয়ার হান্নান মাসুদ ডেলি মারামারি করে হাতিয়াকে সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তুলেছে বিএনপির সাথে। মানে হাতিয়ার মধ্যে ডেলি একটা মারামারি হবে, সেখানে সেও মার খায়, বিএনপির কর্মীরাও মার খায়। কোন জায়গায় শান্তিতে আছে মানুষ বলেন তো? মানে কোন জায়গায় মানুষকে শান্তিতে রেখেছে? ঘরে থাকার পরও নিরীহ মানুষ শান্তিতে থাকে না, বাইরে থাকবো শান্তিতে থাকে না, ব্যবসায়ীরা পর্যন্ত শান্তিতে নাই চাঁদাবাজির জন্য। বিএনপি ক্ষমতায় থাকলো, হিডেনলি ভাবে জামাত এবং এনসিপি ক্ষমতায় আছে। ওই রসুল কোন এক জায়গা আমি বলছি না কালকে একটা ভিডিওতে যে তারা এক প্যাট এক সেট জায়গা বরাবর তারা ঠিক, চাঁদাবাজির বেলাও তারা ঠিক, টাকার ভাগের বেলাও তারা ঠিক, তাদের কারো কোনো বিচার হবে না। এই দেখেন এতগুলো উপদেষ্টার নামে এতগুলা তথ্য আছে, প্রমাণ সহ যে রেজওয়ানা 4-5 হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, এই আসিফ নজরুল তার বউকে দিয়ে 14,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, এবং ডক্টর মুজিব প্রেস সচিব নাজবিন শফিক 2,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। আসিফ মাহমুদের নামে প্রায় 1,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? দুর্নীতি দমন কমিশন কি করছে? তাদের কি ধরনের দুর্নীতির প্রমাণ পেয়েছে? এগুলোকে সংবাদ মাধ্যমে কোনো ভাবে তুলে ধরা হয়েছে? কিছুই তুলে ধরা হচ্ছে না, কিছুই বলা হচ্ছে না, এবং জনগণের কাছে নিয়ে আসা হচ্ছে না। তার মানে উপদেষ্টারও বিচার হবে না, এ সকল টোকাই সমন্বয়কেরও বিচার হবে না, পুলিশ হত্যার। তাহলে বিচার হবে কার? শুধু আওয়ামী লীগের? বাংলাদেশে কি শুধু আওয়ামী লীগ কারাপ্টেড? বাংলাদেশে শুধু আওয়ামী লীগের নেতারাই কি টাকা পাচার করেছে? 5 আগস্টের পরবর্তী সময় এই সকল টোকারা যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের বিচার হবে না? হাজার হাজার কোটি টাকা সাধারণ জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়ে টাকাগুলো মেরে দিয়েছে, বউকে দিয়ে বিদেশে পাচার করেছে, এগুলোর কি বিচার হবে না? জনগণ জানতে চাই, বিচার করলে আওয়ামী লীগ, এই সকল উপদেষ্টা, টোকাই সমন্বয়ক এবং জামাতের যত নেতারা আছে যারাই টাকা বিদেশে পাচার করেছে, যারাই দুর্নীতি করেছে, সকলের বিচার হতে হবে জনসমক্ষে। সকল আমরা দেখতে চাই। অপরাধী যে দলেরই হোক কারো ক্ষমা হবে না। তাহলেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, তাহলেই বাংলাদেশে আইনের শাসন ফিরে আসবে। তা না হলে চাপাবাজি করা যাবে, কিন্তু আইনের শাসনও ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। বিএনপি গণতন্ত্রের কথা বলতে বলতে মুখে দিয়ে ফেনা বের হয়ে যেত, কিন্তু সে বিএনপি কি করেছে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে ক্ষমতায় বসে গিয়েছে। তার মানে কি বুঝেন? বাংলাদেশে যার ক্ষমতা আছে, যখন যার থাকে, সেই ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় বসে যাওয়ার জন্য যা ইচ্ছা তা করে। যেমন তেমন একটা নির্বাচন দিয়ে জাস্ট ক্ষমতায় বসা দরকার ছিল বিএনপি, ক্ষমতায় বসেছে। যেমন তেমন একটা বিরোধী দল বানানো দরকার ছিল, সেটা এনসিপি এবং জামাত ইসলামকে দিয়ে বানিয়ে রেখেছে। কথা বুঝছেন? টুইন পলিটিক্স, সরকার দলেও আমরা, বিরোধী দলও আমরা। ওই দেখেন আওয়ামী লীগের সেম প্যাটার্নের রাজনীতি আরো বিশ্রী ভাবে করছে বিএনপি। তাহলে কে ভালো? বাংলাদেশে কোন রাজনৈতিক দল ভালো? কেউ ধোয়া তুলসী পাতা না ভাই, সকলেই খারাপ। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাই খারাপ, সকল রাজনৈতিক দলই খারাপ। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অন্তত মন্দের ভালো। খারাপ হলেও বাংলাদেশের জন্য কিছু করে দিয়ে গিয়েছে, দুর্নীতি করলেও উন্নয়ন করেছে। কিন্তু বিএনপি দুর্নীতি করে, উন্নয়নের কোনো ছোঁয়া পায় না। এখন বলতে পারেন মাত্র ক্ষমতায় আসলে কথা কিভাবে বলেন? 2001 থেকে 2006 সালের শাসনামল দেখলে তো আমরা ক্লিয়ার যে কি উন্নয়ন করেছে আর কি দুর্নীতি করেছে। খাম্বা ছিল, কারেন্ট ছিল না, খাম্বা ছিল, কারেন্টের তার ছিল না। যেটা আমরা সকলেই দেখেছি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন আছে, আমরা দেখিনি, দেখেছি তো। বড় বড় গলাবাজি করে লাভ নাই যে আওয়ামী লীগের সকলে খারাপ, আওয়ামী লীগের সকলে গণহত্যাকারী। আরে ভাই, বিএনপির আমলে অনেক গণহত্যা হয়েছে, 20 আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, এর সাথে গণহত্যা চালিয়েছে তো। আর সবচেয়ে গণহত্যা সহযোগী ছিল জামাত ইসলাম। তারা তো তারপরে সাথে রাজনীতি করছে, তারা তো এখন বিরোধী দলে নাকি আছে, তো তারা কেন বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ যদি গণহত্যা করেছে সে জায়গায় রাজনীতি করতে না পারে, তাহলে বাংলাদেশে বিএনপি, জামাত, আরো যত রাজনৈতিক দল আছে মোটামুটি গণহত্যার সাথে জড়িত, তারা সকলেই রাজনীতি করতে পারবে। তাহলে তো বাংলাদেশের রাজনীতি দরকার নেই। কথা বুঝছেন? এগুলো হাস্যকর ব্যাপার। আশা করছি আমরা সকল বিষয় বুঝতে পেরেছেন। এই টোকাই সমন্বয়কদেরকে যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন, যেখানে পাবেন সেখানে গণদলা দিবেন। এদের আস্ফলন কিন্তু এখনো কমে নাই। এদেরকে পুলিশ এখন নিরাপত্তা দিচ্ছে, বিভিন্ন জেলার জামাতের আমিরও নিরাপত্তা দিচ্ছে। নিরাপত্তা দেওয়ার পরও তারা যাতে নিস্তার না পায়, তারা অনেক মায়ের বুক খালি করেছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সাথে একদিকে মিল আছে জামায়াতের ডাক্তার শফিকুর রহমানের। তাদের মতাদর্শের এক অনমনীয় অবস্থান এবছর দুজনকেই কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এর মধ্যে একজনকে মৃত্যুর মতো চরম মূল্য দিতে হয়েছে, আরেকজনকে এবার নির্বাচনে জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েও পরাজয়ের গ্লানি মেনে নিতে হয়েছে। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, নারীরা কখনো নেতৃত্বে যেতে পারবে না। নির্বাচনের আগে নারীদের নিয়ে এ ধরনের কথা বলে বিতর্কিত হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কথায় নিন্দা জানায় অনেকে, কিন্তু অবস্থান থেকে সরে দাঁড়াননি তিনি। নির্বাচনী ফলাফলে দেখা গেল নারীদের নীরব ভোটে পরাজিত হয়েছে জামায়াত, ক্ষমতায় গেছে বিএনপি। অথচ আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ভেবেছিল এবারের নির্বাচনে জিতে ক্ষমতায় যাবে জামায়াত। বিবিসি জানায় আমেরিকা তাদের কূটনীতিককে জামায়াতের সাথে সম্পর্ক গড়ে তোলার দায়িত্ব দিয়েছিল। জামায়াতের সাথে আমেরিকার বন্ধুত্বের হাত ইসলামের প্রতি ভালোবাসা থেকে নয়, বরং এর পেছনের কারণ বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন। যেমনভাবে কাতার, ওমান, বাহরাইনে সামরিক ঘাঁটি গেড়েছে আমেরিকা, এসব ঘাঁটি থেকেই ফিলিস্তিনিদের হত্যায় সহযোগিতা করা হয় ইসরায়েলকে। এসব ঘাঁটি থেকেই হামলা করে গতকাল হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। দক্ষিণ এশিয়া অঞ্চলে চীনের আধিপত্য মোকাবেলায় আমেরিকার বন্ধু ভারত। বাংলাদেশে ঘাঁটি গাড়া গেলে চীনের সাথে সাথে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন আধিপত্য নিশ্চিত হবে। আমেরিকা চায় বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আসুক যারা আমেরিকার কথা শুনবে। সেজন্যই জামায়াতকে চেয়েছিল দেশটি। ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার স্বার্থে পশ্চিমা দুনিয়ার যে কোনো কথা শুনতেই প্রস্তুত ছিল জামায়াত। কিন্তু বাংলাদেশের ভোটাররা, বিশেষ করে নারী ভোটাররা হতাশ করে দলটিকে।
দশকের পর দশক রাজনীতি করেও ইসলামী দলগুলো নারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। নারীর ক্ষমতায়ন প্রশ্নেই এই দলগুলোর সাথে অন্যদের মতবিরোধ তৈরি হয়। খামেনির ইরানকেও কিছুদিন আগেই এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে তেহরানের রাস্তায় ঠিকমতো হিজাব না পরার অপরাধে মাহসা আমিনী নামে 22 বছরের তরুণীকে পিটিয়ে হত্যা করে ইরানি পুলিশ। এর প্রতিবাদে স্কুল কলেজের ছাত্রীরা সহ লাখ লাখ তরুণ তরুণী রাস্তায় নেমে আসে। সেই আন্দোলনে 68 জন শিশু সহ 551 জনকে গুলি করে হত্যা করে ইরানি পুলিশ, জানিয়েছে ইরানি মানবাধিকার প্রতিষ্ঠান ইনগো। মানুষের ভিন্ন মত বা ভিন্ন রুচিকে স্বীকৃতি তো দূরের কথা, সরকারের বিরুদ্ধে যে কোনো দাবিতে আন্দোলন করাটাকেই ইরানে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখা হয়। এবছরের শুরুর কথাই ধরা যাক। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে গুলি করে সারা দেশের মানুষকে রাস্তায় নামিয়ে দেয় খামেনি এবং তার অনুগত ইরানি সরকার। সারা দেশে চলা সেই বিক্ষোভে 35,000 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ইরানি মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে। এ কারণেই খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর তেহরানের রাস্তায় কোথাও কোথাও উল্লাস করেছে একদল মানুষ। তবে এখন পর্যন্ত উল্লসিত মানুষ খুব বেশি দেখা যাচ্ছে না, কারণ ইরানে ইসলামী শাসন এখনো শেষ হয়নি। খামেনি সহ সামরিক বাহিনী পরিচালনার শীর্ষ নেতৃত্বের সবাই মৃত্যুবরণ করেছেন। যুদ্ধের ময়দানে ইরানের পরাজয় হয়তো সময়ের ব্যাপার মাত্র, কিন্তু এখনো ইরানি পুলিশ এবং সেনাবাহিনী সরকারের পক্ষেই আছে, জনগণের পক্ষে অবস্থান নেয়নি। কাজেই এখনই দলে দলে মানুষ রাস্তায় নেমে আসছে না, তবে রাস্তায় মানুষ না থাকলেও তারা সরকারের পক্ষে নেই। সাধারণ মানুষ মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে, এ কারণেই সরকার এখনো টিকে আছে, কিন্তু মানুষ যে সরকারের পক্ষে নেই তা গত মাসের আন্দোলনেই প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশেও নির্বাচনের আগেও সামাজিক মাধ্যম সহ নির্বাচনী প্রচারণায় মনে হচ্ছিল জামায়াতই সব ভোট পাবে, কিন্তু সাধারণ মানুষ যে জামায়াতের সাথে ছিল না তা প্রমাণ হয়েছে ভোটের পর। না থাকার কারণগুলো আবার ইরানের সঙ্গে মিলে যায়। এর মধ্যে নারী অধিকারের কথা আমরা বলেছি, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছি, একই সাথে ভিন্ন রুচি এবং ভিন্ন পথের অনুসারীদেরকে সহ্য না করা ইরানের বৈশিষ্ট্য, যা জামায়াতের সঙ্গেও মিলে যায়। মনে রাখা দরকার, পশ্চিমা দুনিয়ার সাথে প্রাচ্যের, বিশেষ করে ইসলামের একটা ঐতিহাসিক বিরোধ আছে। সর্বশেষে আফগানিস্তান ইরাকের সাথে যুদ্ধকেও মার্কিন প্রেসিডেন্ট বুশ ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলে অভিহিত করেছিলেন। তাই আমেরিকা যখন এশিয়ার কোনো দেশ কিংবা কোনো মুসলিম দেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তখন ধরেই নেওয়া যায় এর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। যেমন ইরাক, আফগানিস্তান, এমনকি ইরানের সঙ্গেও একসময় সুসম্পর্ক ছিল আমেরিকা ও পশ্চিমা দুনিয়ার। আমেরিকার প্রয়োজন পূরণের পর আমেরিকা দেশগুলোর সঙ্গে হয় যুদ্ধ করেছে, না হয় সেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কে দিয়েছে, যেমনটা আমরা দেখেছি জর্ডান, লেবানন বা সিরিয়ায়। এজন্যই কূটনীতিতে একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু তার আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। বাংলাদেশে আমেরিকা যখন জামায়াতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, এর মানে জামায়াত নিজে তো ধ্বংসের মুখোমুখি হবেই, একই সাথে বাংলাদেশকেও বিপদে ফেলবে। আমেরিকা এবং পশ্চিমা দুনিয়ার সহানুভূতি পাওয়ার জন্য জামায়াত এরই মধ্যে নিজেদের দলের নীতি আদর্শ অনেক বদলে দিয়েছে। এর ফলে জামায়াতের নিজের চরিত্রই বদলে গেছে। যে দলটি একসময় বাংলাদেশের ইসলামী রাজনীতির সোল এজেন্ট বলে দাবি করত, এখন সেই দল নিজেদেরকে মডারেট রাজনৈতিক দল হিসেবে দাবি করে। আর দেশের বিপদ হলো, ইরান এখনো 80 দশকের ইরানেই পড়ে আছে। 80 দশকে উন্নয়নশীল দেশের কাতারে ছিল ইরান। জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলায় ইউরোপের সাথে প্রতিযোগিতা করত দেশটি। ইসলামী শাসনের 47 বছরে এই অবস্থানের কোনো উন্নতি হয়নি। মাঝখানে ইসলামী শাসনের নামে লাখ লাখ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। আমেরিকা এখন বাংলাদেশের দিকে নজর দিয়েছে, এখানে তারা জামায়াতের হাত ধরতে চায়। যদি এমনটা হয়, তবে বাংলাদেশকেও কি ইরানের মতো পরিণতি বহন করতে হবে? তবে বাংলাদেশের এবারে নির্বাচনে জিততে পারেনি জামায়াত। আগেই যেমন বলছিলাম, এই পরাজয়ের পেছনে আছে নারী ভোটারদের রায়। ইরানেও নারীদের অধিকার হরণ করে করুণ পরিণতি বরণ করতে হয়েছে খামেনিকে। শেষ পর্যন্ত ইরান যদি টিকেও যায়, তাহলে তাদেরকে ভিন্ন মত এবং ভিন্ন পথের অনুসারীদেরকে গ্রহণ করেই এগোতে হবে। আর যদি শেষ পর্যন্ত ইরানে ইসলামী শাসনের অবসান ঘটে, সেক্ষেত্রে নতুন সরকারকেও এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাংলাদেশের মানুষ এরই মধ্যে ঠিক করেছে তারা কোন পথে যাবে, ইরান কোন দিকে যাবে তাও ঠিক করার এখনই। জামাত এমপিদের ব্যর্থ করে দিতে বিএনপি সরকার ষড়যন্ত্র করছে। দেখেন, এখানে মাত্র এই 15 দিন হতে না হতেই সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছে যে জামাত এমপিরা কি আর বিএনপি এমপিরা কি। জামাত এমপিদের দেখে মানুষ সেই খোলাফায়ে রাশেদার যুগের কথা স্মরণ করছে। এটা বিরল, এটা পৃথিবীতে বিরল, নট অনলি ইন বাংলাদেশ। বাংলাদেশে তো অসম্ভব যে এমপি সে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। একজন এমপি আরেকজন এমপিকে বলছে, কাপাসিয়ার এমপি বাউফলের এমপির সাথে আলাপ করছে, জামাতের এমপি দুইজনেই, শফিকুল ইসলাম মাসুদ আর সালাউদ্দিন আইয়ুবী। বলছে যে বাউফলের একজনে তোমার সাথে দেখা করতে চেয়েছে। বলছে কাপাসিয়ার, মানে কাপাসিয়ার একজনে, যে ঠিক আছে আমি খুঁজে বের করবো। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, রাতের আধারে যাচ্ছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, মানুষের কথা শুনছে, মানুষের সাথে পরিচিত হচ্ছে এমপি হওয়ার পর, যে কাকা, ভাই, দাদা আমি এমপি। বাজারে যাচ্ছে, তারপরে যারা সবজি দোকানদার বা বাজার করতে যারা এসেছে তারা লাভ দিয়ে উঠছে, এমপি তুমি। মানে এটা অকল্পনীয় যে এমপি এরকম আমাদের কাছে আসবে পরিচিত হতে, অথচ এমপি মানে তাকে দেখতে মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে, ওই যে দেখ এমপি যায়, একটু গাড়ির ফাঁকা থাকে যদি দেখতে পারে, ওই যে এমপি যায়, বাচ্চাদের দেখায়। আর এখনকার কি জামাতের এমপিরা, তারা আসে মানুষের কাছে,
এটা তো সেই খোলাফায় রাশেদার যুগ। জামাত এমপিরা যে আসলে অসাধারণ কিছু, এটা তো স্বাভাবিক যে কোনো এমপি নয়, এটা বিএনপি সরকার টের পেয়েছে। এবং এই 68 জন এমপির যে কার্যক্রম, সাথে এনসিপিও আছে, এটা দেখে পুরো বাকি আসনের জনগণ আক্ষেপ করবে, ইস, আমাদের এমপি যদি এরকম হতো, আমরা যদি জামাতের এমপি বানাতে পারতাম তাহলে তো এরকমই হতো। এলাকার মেম্বার থেকে আমরা যে প্রত্যাশা করি যে মেম্বার ঘরে আসবে, চা খাবে, এখন দেখি এমপি সেটা। যার জ্বালা, কার কি লাগবে বলেন, আমি দেব। আবার এমপি কিসের দুর্নীতি, একটা টাকা তার বাড়বে না, গরিব গরিবই থাকবে। আবার এমপি পুলিশ রাষ্ট্রীয় কাজে তার বাসায় যায়, যে স্যার একটা কাজ আছে, এই বাসায় যেয়ে দেখে যে এমপি জমিতে সার দিতে গেছে, নিজের জমিতে সার দিতে গেছে। এটা সত্য ঘটনা, এটা কোনো বানোয়াট ঘটনা নয়। আপনি চিন্তা করেছেন? এবং এই এমপির এলাকায় যত অনিয়ম আছে, সরকারি হাসপাতাল থেকে শুরু করে যত জায়গায় অনিয়ম আছে, চাঁদাবাজি, সবকিছু দূর করে একটা সমৃদ্ধ এলাকা গঠনের উদ্যোগ নিয়েছে জামাতের এমপিরা। স্বাভাবিকভাবে বিএনপির যারা সিন্ডিকেট বাস, চাঁদাবাজ, চান্দা খাওয়া যাদের অধিকার, তারা এটা মানতে পারছে না। তারা কোথাও কোথাও মিছিল করছে, বাধা দিচ্ছে, ইরিটেট করছে। কিন্তু জামাতের এমপিরা দমে যাওয়ার পাত্র নয়, কাউকে কেয়ার করবে না বলে দিয়েছে। বিশেষ করে আমির হামজা দি গ্রেট। সেখানে দেখা যাচ্ছে এবার সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে না, জামাতের এমপিরা যদি এভাবে কাজ করে, কারণ ওরা তো আসলে মানুষ না, জামাতের এমপিরা মানুষ না, ওরা তো ফেরেশতা, ওদের কোনো লোভ লালসা কিছু নাই। তো ওরা যা করবে এগুলো দেখলে তো বিএনপিকে মানুষ সিসি করবে। অতএব এত ভালো কাজ ওদেরকে করতে দেওয়া যাবে না, ওদেরকে থামাতে হবে। কিছু ভালো কাজ করুক, ব্যক্তিগতভাবে যা করা যায়, কিন্তু রাষ্ট্রকে ব্যবহার করে ভালো কাজ করবে না, এটা করতে দেওয়া যাবে না। ওদেরকে ব্যর্থ দেখাতে হবে, যাতে আগামী নির্বাচন আগে বলা যায়, ওই জামাতের এমপিরা আমরা কি এমন করেছে। এই জন্য তারেক রহমান সরকার ষড়যন্ত্র করছে জামাতের এমপিদের বিরুদ্ধে। কি দেখেন, কুষ্টিয়ায় আমির হামজা যা শুরু করেছে, এখন পর্যন্ত বাংলাদেশের শ্রেষ্ঠ এমপি ছিলেন আমির হামজা। আমির হামজা কুষ্টিয়ায় সমস্ত অপকর্মের বিরুদ্ধে হাত দিয়েছেন, মাদক নির্মূল থেকে শুরু করে সরকারি মেডিকেলে যত অনিয়ম অব্যবস্থাপনা, সবকিছুর বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়িয়েছেন। না, কোনো অপশক্তির কাছে আমি মাথা নত করবো না, সব সমস্যার সমাধান আমি করেছেন। 5 টাকা যদি কোথাও বেশি নেয়, এটারও বিচার আমির হামজা নিজে করছেন। এবং আমির হামজা সহযোগিতা পাওয়া শুরু করেছিলেন ডিসির কাছ থেকে, কারণ কুষ্টিয়ার ডিসি একজন অসাধারণ ব্যক্তিত্ব, দাড়িওয়ালা লোক, ভদ্রলোক, নামাজি লোক। আমির হামজা একজন আলেম, মানে মিলেছিল, ভালো ব্যাটে বলে মিলে গিয়েছিল। এবং ডিসি আমির হামজাকে যথেষ্ট রেসপেক্ট করতেন। অথচ কুড়িগ্রামের ডিসি জামাত এমপিদেরকে অবমূল্যায়ন করেছেন। সে কুড়িগ্রামের ডিসি বহাল তবিয়তে আছে, অবমূল্যায়নের অভিযোগে বিক্ষোভ মিছিল হয়েছে। কিন্তু কুষ্টিয়ার ডিসি জামাত এমপি আমির হামজা কোঅপারেট করছে, রেসপেক্ট করছে, এটা বিএনপি সহ্য হয়নি। এ কারণে কুষ্টিয়ার ডিসিকে সরিয়ে দিয়েছে, প্রত্যাহার করেছে। তো এই যে কুষ্টিয়ার ডিসিকে প্রত্যাহার করা, শুধু কুষ্টিয়ার ডিসি না, এরকম 5 জায়গার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। এখন এই প্রত্যাহার স্বাভাবিক, আপনি এটাকে অন্যায় বলতে পারবেন না, এটার অধিকার রয়েছে। কিন্তু ইন্টেনশন হচ্ছে জামাত এমপিদের ব্যর্থ করে দেওয়া। তাহলে কুষ্টিয়ার এমপিকে নিয়ে পুরো জাতি গর্বিত, কুষ্টিয়ার ডিসিকে নিয়ে। কুষ্টিয়ার ডিসি এবং সিলেটের ডিসি সরওয়ার সিলেটের, এই দুইজনকে মানুষ প্রশংসা করছে। এখন এদেরকে না, এদেরকে এখন অন্য কোনো ধনীসা পদে চাকরি দেওয়া হবে, এদেরকে ডিসির মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে না। এমন যদি হয় যে ঠিক আছে, কুষ্টিয়ার ডিসিকে কুষ্টিয়া থেকে বরিশালে পাঠানো হয়েছে, এটা একটা ভিন্ন কথা, কিন্তু না, আমার মনে হয় তাকে ডিসিগিরি করতে দেওয়া হবে না, তাকে সচিবালয় কোনো একটা দায়িত্ব দিয়ে বসে থাকবে। তো দর্শক, এই যে খবর 5 জেলার ডিসি প্রত্যাহার, এটা মূলত জামাত এমপিদের ব্যর্থ করে দেওয়ার একটা বিএনপি সরকারের ষড়যন্ত্র। কারণ কি, ওই যে জামাত এমপিরা যা শুরু করেছে, জাস্ট ডিসিদের একটু কোঅপারেশন পেলে, ওসিদের কোঅপারেশন পেলে মাদক মুক্ত করে ফেলবে, চাঁদাবাজি মুক্ত করে ফেলবে, এবং যত অনিয়ম আছে সবকিছু একদম শূন্য কোঠায় এনে ফেলবে। এখন ডিসি যদি এমপিকে কোঅপারেট করেন, তাহলে ওসি লাইনে আসতে বাধ্য, কারণ জেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান কিন্তু ডিসি, এসপি তার অধীনে। ডিসি যদি এসপি কে বলে ওসিকে এটা বলে দাও, এসপি যদি ওসিকে বলে, ওসির বাপ ওটা করতে বাধ্য, স্থানীয় বিএনপি নেতা যাই বলুক না কেন। এই জন্য ডিসিকে সরানোই হচ্ছে আসল খেলা। ডিসিকে সরালে এমপি দুর্বল। এমপিকে যদি ডিসি কোঅপারেট না করে, যদিও জামাতের লোকজন এত ভোদাই না, তারা ডিসি উল্টাপাল্টা করলে সেটা নিয়ে প্রকাশ্যে কথা বলবে। বিশাল রংপুরের ডিসিকে ঘাট ধরে রংপুর থেকে বের করার ব্যবস্থা করতে হবে, কারণ জামাতের এমপিদের অবমূল্যায়ন করছে। এই জন্য দেখবেন সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, যেসব জায়গায় জামাতের এমপিদের আধিক্য, সেই সব জায়গায় দেখবেন যে হিন্দু ডিসি অথবা আগে আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের ডিসি, এদেরকে, অথবা কথিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ডিসি, এদেরকে পাঠানোর চেষ্টা করবে, যাতে তাদেরকে কোঅপারেট না করে পর্যাপ্ত। এটা বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারছে। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। প্রতিপক্ষ দলের এমপিদের ব্যর্থ করে দেওয়ার চেষ্টা, এটা সরকার করতে পারে না। সুযোগ দেওয়া উচিত, যে এমপি যত পারে ভালো কাজ করুক, কিন্তু না, বিএনপি সরকার উল্টো পথে হাঁটছে। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। দর্শক, দেশের 5 জেলায় জেলা প্রশাসক, ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপুর, ওরে বাবার নামটা কি জেতিপুর, এর আবার কি, যে সরিয়েছে জেতিপুর, নাম দেখলেই বোঝা যায় যে জামাত বিদ্বেষী, এটা বুঝতে অসুবিধার দরকার নেই। স্বাক্ষরিত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় নিম্নবর্ণিত কর্মকর্তারা
কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য প্রশাসনের মন্ত্রণালয়কে ন্যস্ত করা হলো। তারা হলেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন, নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ সাদাত হোসেন মাসুম। এরা প্রত্যেকে ভালো ছিল। আমি এই 5 জন সম্পর্কে খোঁজ নিয়েছি, প্রত্যেকে ভালো ভালো ডিসি ছিল। অতএব এটা বিএনপি ষড়যন্ত্র। সরকারি দল বিএনপি জামাতকে ডেপুটি স্পিকারের পদটি অফার করেছে। ডেপুটি স্পিকার নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদ। স্পিকার এবং ডেপুটি স্পিকার মিলেই সংসদ চালায়। আর সংসদটা সামনে যেহেতু গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। সুতরাং সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকারের পদটি অবশ্যই মন্ত্রীর পর্যায়ের। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সরকারি দল সাধারণত এরকম ঝুঁকি নেয় না। অতীতে কিন্তু কখনো দেখা যায়নি। এই যে শেখ হাসিনা 15 বছর ছিল, তার 3টা সংসদের কোনো সংসদেই দেখা যায়নি যে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের কাউকে অফার করা হয়েছে। এখানে শেখ হাসিনাই সাহস পাননি। জাতীয় পার্টির মতন গৃহপালিত বিরোধী দলকেও ডেপুটি স্পিকার পদে কখনো অফার করেনি। সেখানে এবার প্রবল প্রতিদ্বন্দ্বী, এবং যেখানে জামাত বলছে যে তারা মনে করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, সেই জামাতকে ডেপুটি স্পিকারের পদ অফার করা, এটা বড় ধরনের একটা ঐক্যমত্যের রাজনীতির একটি প্রতিফলন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর, স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক থেকে বের হয়ে এসে সচিবালয় বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেছেন যে আমরা যেহেতু জুলাই সনদে আছে ডেপুটি স্পিকারের পদটি হবে বিরোধী দলের, সেই হিসেবে তারা জামাতকে অফার করেছে। এখন জামাত এটি গ্রহণ করবে কি করবে না বিষয়টা পরিষ্কার না, কিন্তু সরকারি দল এটা বড় মহতের পরিচয় দিয়েছে যে না, তাদেরকে বলা ছিল যে তারা জুলাই সনদ মানে না, তারা বিশ্বাসঘাতকতা করেছে, নানান রকম কথাবার্তা জামাত থেকেও বলা হয়েছে। এনসিপি তো মানে কি বলছে না বলছে সেটা প্রতিনিয়ত সবাই দেখছে। কিন্তু জামাতও যেখানে বিরোধিতা করছে যে জুলাই সনদ মানছে না, মুক্ত নানান রকম কথা তো বলছে, তার বাস্তবতা কতটুকু আছে সেটা তো দেখাই যাবে। একটা বাস্তবতা তো দেখাই গেল যে তারা শপথ নেয়নি, দ্বিতীয় শপথ নেয়নি। দ্বিতীয় শপথ না নিয়ে একটি মানে ঘোরতর আপত্তি আছে জামাত এবং এনসিপি, যে তারা সম্ভবত জুলাই সংস্কার যেটা মানে স্বাক্ষরিত হয়েছে এবং যার ভিত্তিতে গণভোট হয়েছে সেটা বিএনপি মানছে না। বিএনপি মানবে কি মানবে না বিষয়টা স্পষ্ট না হলেও তারা একটা ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে যে জুলাই সনদের যে সংস্কার প্রস্তাব আছে তার অনেকগুলি বিএনপি নিজেরই সেই প্রস্তাবের সাথে মিল আছে। ফলে তারা তাদের প্রস্তাবগুলো ইমপ্লিমেন্ট যখন করবে তখন একই সাথে ওই জুলাই প্রস্তাবের বিষয়টিও মীমাংসা হয়ে যাবে। সব মিলায় এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে যেখানে বেশ নির্বাচনের পরপর বিরোধ যেখানে জমজমাট, সেখানে অফার করা ডেপুটি স্পিকারের পদটি, এটা রাজনীতির অঙ্গনে এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের চমক। দেখা যাক শেষ পর্যন্ত জামাত এই অফারের প্রেক্ষিতে কি অবস্থান নেয়।